থ্যাঙ্কস। সবকিছুই আমার খুব পছন্দ হয়েছে। ডেভিনকে এক্সট্রা চার্জ দিও, তার রুচির প্রশংসা করলেও কম পড়ে যাবে। সারফরাজ অল্প হেসে রূপকথার মাথায় হাত বুলিয়ে বলে উঠল। ঠিক আছে দেব, তার আগে ফ্রেশ হয়ে এসো। রূপকথা মাথা ঝাঁকিয়ে উঠে দাঁড়ালো। কক্ষের বৃহৎ ক্লোজেট মেলে ধরে সারফরাজ বলল, এখানে সব আছে, শাড়ি থেকে শুরু করে সব। যেটা ভালো লাগে ওটাই পরে দাও। আমি লাগেজগুলো ভেতরে আনছি। রূপকথা সম্মতি জানাতেই সারফরাজ বাইরে বেরিয়ে এলো। এখানে প্রচুর ঠান্ডা, যদিও ঘরের কোণে ফায়ার প্লেসে মৃদু আগুন জ্বলছে, কিন্তু বারবার দরজা খোলার কারণে হুড়হুড় করে শীতল হাওয়া ঘরে ঢুকে যাচ্ছে। সারফরাজ চলে যেতেই দরজার পাল্লা আটকে ক্লোজেটের সামনে এসে দাঁড়ালো রূপকথা। ভেতরে অনেকগুলো শাড়ি। সাধারণ সব পোশাক থেকে সারফরাজ শাড়ি বেশি পছন্দ করে। রূপকথার কাছে সারফরাজ আবদার জানিয়েছে, যে কয়দিন সারফরাজের কাছে থাকবে সেই কয়দিন যেন রূপকথা শাড়ি পরে। রূপকথা শাড়ি পরা সৌন্দর্য সারফরাজকে প্রতি মুহূর্তে ঘায়েল করে। সেই ঘায়েলে জখম হয় হৃদয়। মরণ যন্ত্রণায় কেমন হাঁপিতে করতে থাকে চোখজোড়া। একদম দেহ খাঁচা ফেলে আত্মা ছুটে যেতে চায়। রূপকথা বেছে বেছে একটা মেরুন রঙের শাড়ি নিল। এরপর শাওয়ার নিতে ওয়াশরুমে ঢুকে গেল। সারফরাজ যখন লাগেজ সমেত ঘরে ফিরে এলো তখন ভেতর থেকে জলের শব্দ পেল। ঠোঁট টিপে হেসে লাগেজ থেকে নিজের টাওয়াল নিয়ে বাইরের ওয়াশরুমে ঢুকে গেল সারফরাজ। বেশ লম্বা ধকল গিয়েছে। হিমশীতল ঠান্ডা জলে অবগাহন করতে পারলে শরীরখানা ঝরঝরে হবে। রূপকথা মাথায় টাওয়াল পেঁচিয়ে শাড়ি কুচি ঠিক করতে করতে বাইরে বেরিয়ে এলো। এরপর সুনিপুণ কুচি ধরে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় এক মনে নিজেকে দেখতে ব্যস্ত সে। হঠাৎই কেমন চেহারাটা বদলে গেল। মেয়ে মেয়ে ভাবটা চোখে মুখে একদম নেই। নতুন এক সৌন্দর্য ঠিকরে পড়তে চাইছে শরীর থেকে। চেহারা নতুন, তবে কি সত্যি সে বউ হয়ে গেছে? আনমনে চুল মুছতে মুছতে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করল সে। এমন সময় ঘরে ফিরল সারফরাজ। লতানো চিকন মেয়েধীন শরীরে সারফরাজের পছন্দ করা শাড়ি জড়িয়েছে রূপকথা। দেখতে মোহনীয় লাগছে। ধীর হাতে চুল মোছার ভঙ্গিতে সারফরাজকে বেসামাল করলো। শব্দহীন ধীর পায়ে রূপকথার একদম নিকটে দাঁড়ালো সারফরাজ। রূপকথার শরীর থেকে এখনো বউ বউ সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। সেই সুঘ্রাণে নিজেই খেয়ে হারালো সারফরাজ। নিজের বরফ সম শীতল দুই হাত রূপকথার শাড়ির ফাঁক গলে উন্মুক্ত উদরে আলতো করে চেপে ধরল সারফরাজ। এরপর ঘাড়ের ভাঁজে মুখ ডুবিয়ে বলে উঠল, এই সর্বনাশী রূপে আমার নির্ঘাত মরণ, এবং সেই মরণ আমি হাসি মুখে কবুল করে নিলাম। প্রতিনিয়ত এই সৌন্দর্যের দংশনে আমার যন্ত্রণাদায়ক মৃত্যু হোক, আমিন। সারফরাজের শীতল স্পর্শ আর ঘোর লাগা উষ্ণ স্বরে কিঞ্চিত ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠল রূপকথা। মেরুদণ্ড বেয়ে শীতল স্রোতে নেমে গেল পায়ের তলায়। শরীর জমে যেতে চাইছে। বুকে কেউ জোরে জোরে হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। আলগোছে কখন রূপকথার হাত থেকে তোয়ালি খসে পড়ল তা ঠাউরি করতে পারল না রূপকথা। সারফরাজের হাতের বাঁধন আরেকটু শক্ত করে নিজের সাথে মিশে নিল রূপকথাকে। এরপর ঘাড়ের চুল সরিয়ে ফর্সা পিটিয়ে তপ্ত চুমু আঁকলো। উদরের কাছে সারফরাজের দুই হাতে খামচে ধরে চোখ টিপে চোখ বন্ধ করে ফেলল রূপকথা। ক্রমাগত শ্বাস ভারী হয়ে আসছে তার। শরীরে যেন বিদ্যুৎ তরঙ্গ খেলা করছে। রূপকথাকে ধীরে ধীরে নিজের পানে ফেরালো সারফরাজ। লজ্জায় লতানো শক্তিহীন ডগার ন্যায় নুয়ে পড়তে চাইছে রূপকথা। সারফরাজ ঠোঁট প্রসারিত করে অল্প হাসলো। এরপর বলল, খুব নাজেহাল করছি তাই না? উত্তর করল না রূপকথা। সারফরাজ নিজের বুকে শক্ত করে জড়িয়ে ধরল রূপকথাকে। এরপর লম্বা শ্বাস ছেড়ে বলে উঠল, আমি সত্যি তোমাকে পেলাম। এই প্রাপ্তিতে আমার কতখানি আনন্দ হচ্ছে আমি তোমায় বলে বোঝাতে পারবো না রূপকথা। জীবনে কোনো কিছু হাসিল করার জন্য এতটা মরিয়া হইনি আমি, এতটা ভয়ও কাজ করেনি আমার কখনো। কিন্তু তোমাকে পাবো কি পাবো না এই ভয় কেটেছে আমার প্রতিটা ক্ষণ। এই যে নিশ্চিন্তে শ্বাস ফেলছি, এটাও ভয় কাঁপতো তখন। মাঝে মাঝে বুকের কাছে আটকে থাকতো, তুমি আমার কত শখের তুমি নিজেও জানো না। আজ থেকে আমার পুরোটাকেই তোমাকে সঁপে দিলাম। আমার হৃদয়ে পুরে আমাকে শাসন করার জন্য আমায় বন্দি করো প্লিজ। আমি আজীবন তোমার কয়েদি হয়ে থাকতে চাই। রূপকথার ডাগর ডাগরে চোখ তুলে একবার সারপ্রাইজকে দেখল।
এরপর সারফরাজের বুকে থুতনি ঠেকিয়ে বলে উঠল, কয়েদ করে অসহনীয় যন্ত্রণা দেব, সইতে পারবে? রূপকথা সারফরাজের বুকে শক্ত কামড় বসালো স্বেচ্ছায়, কিন্তু নিশ্চুপ রইল সারফরাজ। ধীরে ধীরে কামড়ের মাত্রা বাড়ল রূপকথার। সারফরাজ এখনো স্বাভাবিক চোখে মুখে রূপকথার কোমর জড়িয়ে আছে। মুখে নোনতা স্বাদ অনুভব হতেই মুখ সরালো রূপকথা। সারফরাজের বুক থেকে বিন্দু বিন্দু রঞ্জনধারা গড়াতে চাইছে। নিজের আঁচল দিয়ে সারফরাজের বুক চেপে ধরে ঠোঁট বাঁকিয়ে হাসল রূপকথা। সারফরাজ রূপকথার চোখ মুখ খানিক হাতের আজলাই ভরে বলে উঠল, এইটুকুন শাস্তিতে আমার কিচ্ছু হবে না জান। আমি সারা রাত ধরে শাস্তি পেতে চাই। প্লিজ কিল মি। বলেই রূপকথার অধরে দখল নিল। প্রথমে একটু অপ্রস্তুত রইল রূপকথা, কিন্তু সারফরাজ তাকে সামলে নিল। ধীরে ধীরে গাঢ় হলো চুম্বন। দুজনের হাতের বিচরণ হলো অবাধ্য থেকে অবাধ্যতর। তপ্ত শ্বাস ভারী হয়ে উঠল কক্ষ। জ্বলে জ্বলে ক্ষয় হলো মোম। চাঁদের অল্প আলো থাই কাজ ডিঙিয়ে কক্ষে হানা দিল। বেড সাইড টেবিলের ওপর থেকে পড়ে ভেঙে চূর্ণ হলো ফুল সমেত ফুলদানি। এতেও কারোর কোনো ভ্রুক্ষেপ হলো না। টাইসে ঝনঝন করে পতিত হলো মোম সমেত বাতির টান। রূপকথা সারফরাজের গলা জড়িয়ে চোয়ালে চুমু আঁকলো। রূপকথার ইচ্ছে বোধহয় বুঝলো বেহ্যা প্রেমিক পুরুষ। রূপকথাকে শক্ত হাতে পাজা কোলে তুলে বিছানায় শুয়ে দিল। এরপর পায়ের তলায় চুমু এঁকে রূপকথার ওপর ঝুঁকে শোধালো, যদি নিজের বসে না থাকি তবে গলা টিপে ধরো প্লিজ, আমি সরে যাব। রূপকথা লাজুক হেসে মুখ সরিয়ে নিল। কামুক চোখে রূপকথার ভেজা ঠোঁটের পানে তাকে সারফরাজ আওড়ালো। বিসমিল্লাহ। ইয়া আল্লাহ, শয়তানের প্রভাব থেকে আমাকে এবং আমার সন্তানকে তুমি রক্ষা করো। ধীরে ধীরে চাঁদের আলো সরে গিয়ে বিষাদদেহী রেড ওয়াইনে গাছের চূড়ায় লোকালো। স্তব্ধ হলো গহীন অরণ্য। নিভে গেল সমস্ত আলো। পবিত্র ভালোবাসার শেষ স্বাদ আহরণে মত্ত হলো দুটি দেহ, দুটি হৃদয়। ধীরে ধীরে ভেসে এলো চাপা সুখ মিশ্রিত আর্তনাদ। গাছের ডালে বসা এক হুতুম পেঁচা কেবলই তার শিকার ধরার জন্য প্রস্তুত নিচ্ছে। এমন সময় চিৎকার করে ডাকলো রূপকথা। সারফরাজ, আই উইল কিল ইউ। শিকার আর ধরা হলো না পেঁচার। ভয়ে পাকা ঝাপটে উড়ে পালালো। সে বুঝে গেল এই অরণ্যে ভয়ানক রাজার ক্ষমতাধর রানী এসে গেছে। নয়তো এমন গলা বাড়িয়ে চিৎকার করে ডেকে খুন করার হুমকি দেবার দুঃসাহসকার। বৃহৎ রেড ওয়াইনের চূড়ায় ঝাঁপিয়ে ভোরের নতুন টকটকে লাল রাঙা সূর্যের উকি দিল। নিদ্রা ভঙ্গ হলো বিহঙ্গ কুলের, সেই সাথে প্রস্ফুটিত হলো ফুলের দল। ঝর্ণার কলকল ধ্বনি আর জলপ্রপাতের ঝড় ঝড় শব্দে উদ্বেলিত হলো চারপাশ। হিমবাহ জড়িয়ে সমুদ্রের তেজি গর্জন সামনে আশ্রে পড়ছে পাহাড়ের ঢালে। সূর্যের হলুদ আলো ভারী থাইকাস আর পর্দা ডিঙিয়ে সারফরাজের কক্ষে প্রবেশ হলো। সেই হুটোপুটি খাওয়ার আলোর পানে তাকিয়ে অল্প হাসল সারফরাজ। এরপর রূপকথার ঘুমন্ত মুখ পানে তাকিয়ে বলে উঠল, তোমার সৌন্দর্য সবকিছুকে ছাপিয়ে যায় প্রিয়তমা। বিচ্ছুরিত আলোকে তীক্ষ্ণ সৌন্দর্য আজ আমায় মোহিত করতে ব্যর্থ হলো, কারণ আমি এখনো তোমার নেশায় বোধ। সারফরাজের বাহুতে পরম শান্তিতে নিদ্রায় গিয়েছে রূপকথা। সারাটি রাত ধরে রূপকথার শ্বাস শুনে চলেছে সারফরাজ। মনে কেমন এক তৃপ্তিময় আনন্দ। রূপকথার প্রতিটা শ্বাস সারফরাজকে পুড়িয়ে ছাড়কার করছে। অথচ হৃদয়হীন বোকা রমণী তার খবরটুকু রাখেনি। সে ক্লান্ত শরীরে ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে। সূর্যের আলো ধীরে ধীরে প্রকট হতেই রূপকথার লালচে জখম ঠোঁট সারফরাজের নজর আটকালো। সেই জখমে আলতো চুমু এঁকে ফিসফিস করে রূপকথার কানে সারফরাজ বলে উঠল, খুব কষ্ট দিয়ে ফেলেছি তাই না? কি করবো বলো, দীর্ঘদিনের জমানো ভালোবাসা, বাধাহীন উন্মাদ প্রেমগুলো খাঁচায় আর বন্দি থাকতে চাইনি। ভারী ব্ল্যাঙ্কেটের ভেতরে হাত ঢুকিয়ে রূপকথাকে আরেকটু নিজের দখলে নিয়ে এলো সারফরাজ। ঘুমের ঘরে ব্যথায় অল্প ঠোঁট কুঁচকে গুঙে উঠল রূপকথা। সারফরাজ রূপকথার কপালে অষ্টছালম। এরপর মাথার চুলে বিলি কাটতে কাটতে বলে উঠল, শুভ সকাল মিসেস সারফারাজ। আপনার নিদ্রা ভঙ্গের অপেক্ষায় পুরো পৃথিবী প্রহর গুনছে। আপনি না জাগলে যে সকাল হচ্ছে না। সারফরাজের ঘোর লাগানো ভারী স্বরে পিট পিট করে চোখ মেলে তাকালো রূপকথা।
এরপর সারপ্রাইজের বুকে গুটিসুটি মেরে শুয়ে সারপ্রাইজকে শক্ত করে জড়িয়ে চোখ বুজে ঘুম জড়ানো গলায় বলে উঠল, মাত্রই তো ঘুমালাম, আর একটু ঘুমোতে দাও প্লিজ। চোখ খুলে রাখতে পারছি না, প্রচন্ড ঘুম ভর করেছে চোখের পাতায়। বলতে বলতে পুনরায় ঘুমে তলিয়ে গেল রূপকথা। রূপকথার এত ভারী নিদ্রায় সহ্য হলো না সারপ্রাইজের। সে ভোর রাত থেকেই জেগে রয়েছে, অথচ মেয়েটা ঘুমে কাতর। সারপ্রাইজ কপাল কুঁচকে নাক ফোরালো। তার এত সুন্দর প্রেম মিশ্রিত বাণী তোয়াক্কা করল না রূপকথা। এটা তার মানতে কষ্ট হলো। সে তার ঠান্ডা হাতটা রূপকথার উদরে চেপে ধরল। আচমকা ঠান্ডা অনুভূতিতে কেঁপে উঠল রূপকথা। এরপর বিরক্তিতে বলে উঠল, আমি কিন্তু এর জন্য শাস্তি দেব তোমায়। শাস্তির কথা শুনে সারপ্রাইজের এক ভ্রু উঁচু হয়ে গেল। 1.5 ফুট একটা মেয়ে তার মতো মাফিয়াকে শাস্তি দেবে? এত বড় অধ্যত্বপূর্ণ কথা। কি শাস্তি দেবে রূপকথা? এটা সে দেখতে চায়। সে তার ঠান্ডা হাত জোড়া দিয়ে জোর করে চেপে ধরল রূপকথাকে। এরপর ওপর থেকে সরিয়ে দিল ব্ল্যাঙ্কেট। ঠান্ডায় রূপকথার অনাবৃত শরীরে শিউরে উঠল। উষ্ণতার জন্য সে শক্ত করে সারপ্রাইজকে জাপটে ধরল। এরপর উষ্ণতা তালাশ করে বলে উঠল, ঘুমোতে দিচ্ছ না কেন? জোরে ধমকে উঠল রূপকথা। রূপকথার ধমক পাত্তা না দিয়ে সারপ্রাইজ বলে উঠল, দেখতে চাচ্ছি কি শাস্তি দেবে তাই। আচ্ছা। দেখাও দেখি কেমন শাস্তি। রূপকথার তপ্ত শ্বাস ফেলে বড় বড় করে চোখ মেলল। এরপর আশপাশ হাতড়ে সারপ্রাইজের কালো টি শার্টখানা কোনো মতে গায়ে জড়িয়ে সারপ্রাইজের বুকের উপর উঠে বসল। নিজের সরু আঙুল দিয়ে আলতো করে ছুঁয়ে দিল সারপ্রাইজের নাক, ঠোঁট আর অ্যাডাম অ্যাপ। নেশা ধারানো চোখ জোড়া সারপ্রাইজের চোখে নিবদ্ধ করে ঝুঁকে গেল সারপ্রাইজের মুখ পানে। এরপর ফিসফিস করে বলে উঠল, আমার সামলাতে পারবে? ফাঁকা ঢোক গিলল সারপ্রাইজ। রূপকথা সারপ্রাইজের চুলে আঙুল চালিয়ে টেনে ধরে বলে উঠল, গত রাতে তুমিই বলেছিলে না রানী সাহেবের হুকুম শিরোধার্য? রূপকথার এলোমেলো সৌন্দর্যে নিজের জ্ঞান খোয়ালো সারফরাজ। বাধ্য দাসের ন্যায় উঠে বসে ছুতে চাইল রূপকথার অধর, কিন্তু তার আগে বিছানা থেকে লাফিয়ে নেমে গেল রূপকথা। এরপর বুড়ো আঙুল দেখিয়ে বলে উঠল, 2 দিন আমায় নাগালে পাবে না তুমি। কতবার মাস্তান হয়েছো আমিও দেখতে চাই সেটা। সারফরাজের মাথা ভব্য করে ঘুরে উঠল নিমেষেই। এত বড় শাস্তি সইবার ক্ষমতা তার নেই। এই শাস্তিতে তার মৃত্যু অনিবার্য। সারফরাজ বিছানা থেকে নেমে রূপকথার সামনে দাঁড়িয়ে কাকুতি মিনতি করল, কিন্তু নিষ্ঠুর মানবীর হৃদয় গড়ল না। বাঁকা হাসলো সারফরাজ। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে জানে সে। খপ করে রূপকথাকে চেপে ধরল সারফরাজ। ভয়ে হাঁটু সমেত টি শার্টে চেপে ধরে 1 পা 2 পা পেছাতে লাগলো রূপকথা। এক সময় পদযুগাল থেমে গেল। পেছনের পথ শেষ। পেছনে কঠিন দেয়ালে রূপকথার পিঠ ঠেকে গেল। রূপকথাকে 2 হাতে মাঝখান বন্দি করে ভুরু নাচালো সারফরাজ। আগুন জ্বালিয়ে না নিভিয়ে চলে যাবে তা তো হবে না ডার্লিং। যে হুতাশনে তুমি কেরোসিন ঢেলেছো সেই জ্বলন্ত আঙ্গারে তোমাকেই জল ঢালতে হবে। লেটস গো। রূপকথার দুপাশে মাথা ঝাঁকালো। এরপর মিনমিন করে বলল, গর্দান নেব তোমার আমি। রানীর সাথে এইসব কি ধরনের গুন্ডামি? হ্যাঁ, গর্দান পরিনিও, আগে আবার মনোরঞ্জন হোক। চারপাশ তাকিয়ে বাঁচানোর পথ খুঁজল রূপকথা। সারফরাজের হাত বন্ধন থেকে কোনো মতে ফসকে ওয়াশরুমে ঢুকে গেল রূপকথা। সারফরাজ কম যায় কিসের? রূপকথাকে দরজা আটকানোর ফুসরত না দিয়ে নিজেও ঢুকে বাঁকা এসে বলে উঠল, আগে বলবে না তোমার জলকেলি খেলতে ইচ্ছে হচ্ছে? ওকে, নো প্রবলেম, আমি সব জায়গাতেই ফিট আছি। রূপকথা চোখ মুখ শক্ত করে বলে উঠল। বাবার কাছে বিচার দেব তোমার নামে। যদি জেলে না ভরেছি তো দেখো। সারফরাজ গায়ের হাতবিহীন ব্ল্যাক শোল্ডার গেঞ্জি খুলতে খুলতে বলে উঠল, এই অপরাধে যদি আমার জেল হয় তবে প্রতি ঘন্টায় ঘন্টায় আমি জেলে যেতে রাজি আছি। এবার কাছে এসো সোনামণি। রূপকথা একটা শ্যাম্পুর বোতলে ছুঁড়ে মেরে বলে উঠল। বেশি কাছে এলে মাথা ফাটিয়ে দেবো, ফাত্রা ছেলে। সারফরাজ চোখ মুখ কুচকে শ্যাম্পুর বোতল গুছিয়ে রেখে বলে উঠল। গত রাতে তো বলার আগেই সারফরাজের মুখ চেপে ধরল রূপকথা। লজ্জায় তার মাথা নুয়ে যাচ্ছে গত রাতের কথা মনে পড়তে। দিনের বেলায় ওই ঘটনা রিপিট হলে লজ্জায় নির্ঘাত মরছে যাবে রূপকথা। এই অসভ্য বেহায়া পুরুষ কি সে খবর রেখেছে, নাকি জেনে বুঝে তাকে কাবু করতে চাইছে? রূপকথার হাত আলগোছে মুখ থেকে সরিয়ে সারফরাজ ফিসফিস করে বলে উঠল,
গত রাতে আমি তোমার হাতে খুন হয়েছি বউ। তুমি যে এতটা হৃদয়হীনা নিষ্ঠুর ঘাতকিনী তা আমি দুঃস্বপ্নেও কখনো ভাবিনি। রূপকথাকে জড়িয়ে ধরে শাওয়ারের নব ঘোরালো সারপ্রাইজ। শীতল জলের স্পর্শে সারপ্রাইজকে শক্ত করে চেপে ধরল রূপকথা। সারপ্রাইজের পিঠে নখের ধারালো আঘাতগুলোতে পানি ছুঁয়ে দিতেই সেগুলো জ্বলে উঠল। সারপ্রাইজ রূপকথার লতানো কোটি দেশে ভালোবাসার স্পর্শ বুলিয়ে নেশাধরা গলায় বলে উঠল, আই উইল বি জেন্টল দিস টাইম টু। নিজের লাগেজপত্র নিয়ে ক্যালিফোর্নিয়ার এয়ারপোর্টে ওয়েটিং এরিয়ায় বসে আছে রুদ্ররাজ। আর কিছুক্ষণ বাদে তার রাশিয়ার ফ্লাইট। ওখানেই ভিলেজ এরিয়ায় একটা হসপিটালে অ্যাপ্লাই করেছে সে। তারা রুদ্রের কোয়ালিফিকেশন দেখে তাকে অ্যাপয়েন্ট করেছে। নিজের বাকিটা জীবন সেখানেই চূড়ান্ত অনুশোচনা আর অপরাধবোধ নিয়ে একাকিত্বে কাটিয়ে দেবে রুদ্র। তার কালো ছায়া আর কারোর ওপরে ফেলতে চায় না সে। সবাই ভালো থাকুক, হ্যাপি থাকুক, এটাই তার চাওয়া। মাঝে মাঝে অন্যের ভালো থাকা, সুখে থাকা দেখতেও ভালো লাগে। সারফরাজের সুন্দর ভবিষ্যতে মোটেও ঈর্ষান্বিত নয় সে, বরং সারফরাজ এটা আরও আগে ডিজার্ভ করত। এটা নিয়ে সে আপসেট। সারফরাজের জীবনে রুদ্রের ছায়া না থাকলে সারফরাজ আরও আগেই সুখী হতে পারত। নিজের নিকৃষ্ট রূপ মনে পড়তেই লজ্জায় মাথা নিচু করে ফেলল রুদ্র। এমন সময় পাসপোর্ট চেকিং এরিয়ায় স্টাফদের হাউকাউ শুনে তার ধ্যান ছুটল। হট্টগোল উদ্দেশ্য করে সামনে তাকালো রুদ্র। একটা ছোট শীর্ণ দেহে ফর্সা সুন্দরী রমণীর হাত নেড়ে তাদের কিছু বোঝানোর চেষ্টা করছে। বড় বড় বাদামি মণি চোখ দুটোতে অন্তরহীন মায়া আর হাজারো কথার ফুলঝুরি, কিন্তু ঠোঁটে কোনো কথা নেই। মেয়েটি ইশারায় পূর্ণ কথার স্টেপগুলো বুঝতে পারছে না। রুদ্র অবাক চোখে বেশ কিছুক্ষণ মেয়েটার অঙ্গভঙ্গি খেয়াল করলো। এরপর তপ্ত শ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে মেয়েটির কাছে গেল। বাকরে শক্তিহীন মানুষদের সাথে বেশ কয়েকবার কাজ করেছে রুদ্র। মেয়েটির সাইন বুঝতে তার এক মুহূর্ত সময় লাগলো না। রুদ্র স্টাফগুলোর সামনে গিয়ে নিজের পরিচয় জাহির করলো। Excuse me? I'm a doctor. The girl is speech impaired. I'll tell you what she's trying to say. বলেই মেয়েটিকে হাতের ইশারায় শোধালো। What's your problem? রুদ্রের ইশারায় মেয়েটি যেন প্রাণ ফিরে পেল। তার এই চোখে মুখে খুশি উপচে উঠল। সে মিষ্টি একটা হাসি উপহার দিল রুদ্রকে। এরপর চোখে মুখে চিন্তা ফুটিয়ে নিজের টিকিট, ভিসা আর পাসপোর্ট রুদ্রের পানে এগিয়ে বোঝালো। আমার টিকিটের নামে স্পেলিং ভুল রয়েছে, এই জন্য তারা আমাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। কিন্তু আজকের ফ্লাইট আমার জন্য বেশ গুরুত্বপূর্ণ। আমাকে যে কোনো মূল্যে রাশিয়া যেতেই হবে। ইটস মাই ড্রিম অপরচুনিটি। রুদ্র মেয়েটির টিকিট আর পাসপোর্ট চেক করে অফিসারকে বলে উঠল, এটা তেমন কোনো বিগ ইস্যু নয়। পাসপোর্ট, ভিসা সব ঠিক আছে। নামে একটা স্পেলিং মিস্টেক। প্লিজ ওনাকে যেতে দিন। স্টাফ শুনল না। রুদ্রের রাগ চিরবিরিয়ে উঠল ইমিগ্রেশন অফিসারের ওপর। ইচ্ছে হলো এখনই তাকে শ্যুট করে দিতে, কিন্তু রুদ্র এসব খুন খারাপি আর করবে না বলেই মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। এদিকে ফ্লাইটের সময় হয়ে গেছে। মেয়েটি হাতঘড়ি চেক করে মাথা নিচু করে নিম্নভাগে ঠোঁট কামড়ে ধরে নীরবে চোখের জল ফেলল। চারপাশের মানুষ জটলায় বড় হলো। জটলা দেখে এয়ারপোর্ট পুলিশ দৌড়ে এলো। তারা এসে ক্রাউডের কারণ জানতে চাইলে রুদ্র তাদের সব কিছু খুলে বলল। পুলিশ অফিসার মেয়েটির পাসপোর্ট, ভিসা চেক করে ফেসে স্ক্যানিং করে ফিঙ্গারপ্রিন্ট নিলেন। সব কিছুই ঠিকঠাক। বুঝতে পারলেন যান্ত্রিক ত্রুটি আর ভুলবশত নামের ফ্লাইট স্পেলিং ভুল হয়েছে। যেহেতু ভিসা পাসপোর্টের কোনো ঝামেলা নেই, তাই শুধু টিকিটের ঝামেলাটা জন্য তারা মেয়েটির কাছে সরি বলে গেট খুলে দিলেন। এতক্ষণে মেয়েটি যেন বুক ভরে শ্বাস নিল। সে রুদ্রের পানে তাকিয়ে মাথা ঝাঁকিয়ে দৌড়ে ভেতরে ঢুকে গেল। পেছন পেছন গেল রুদ্র। তার হাতেও আর সময় নেই। রুদ্র আজ আর বিজনেস ক্লাস সিট বুক করেনি। নিজেকে সাধারণ বানিয়ে বাকি পথে চলতে চায় সে। তাই সূচনাটাই আজ থেকেই হোক। বিমানে উঠে নিজের সিট খুঁজতে খুঁজতে অবাক হলো রুদ্ররাজ। সেই মেয়েটি তার পাশের সিটে বসে আছে। মেয়েটিকে নিজের পাশে পেয়ে অদ্ভুত এক ভালো লাগা কাজ করলো রুদ্রের মনে। মেয়েটিও রুদ্রকে দেখে বেশ অবাক হলো, সেই সাথে প্রচণ্ড খুশি হলো। অ্যাটলিস্ট বোরিং জার্নি কাটবে না। মানুষটা তার ইশারা বুঝে দ্যাটস ইনাফ। রুদ্র গায়ের জ্যাকেট খুলে হাতে নিয়ে সিটে বসে অল্প মাথা থেকে হ্যালো বলল। মেয়েটি একটা চকলেট এগিয়ে দিল রুদ্রের পানে। এরপর হাত ইশারা করে পুনরায় বোঝালো। থ্যাঙ্কস। চকলেট হাতে নিয়ে রুদ্র শোধালো, নিশ্চুপ কথা, রাশিয়া যাওয়ার কারণটা কি জানতে পারে?
চুপকথা নামক মেয়েটি এক আর্ট খাতা বের করে রুদ্রের সামনে এগিয়ে দিল। রুদ্র উৎসুক হয়ে খাতাটা খুলল। পুরো খাতা জুড়ে বাহারি রঙের আঁকা পেন্টিং স্কেচ। রুদ্র বুঝলো মেয়েটির ভালো ছবি আঁকে। চুপকথা হাত ইশারায় বলল, আমাকে ইনভিটেশন পাঠানো হয়েছে। আমার একটা ছবি ওদের ভালো লেগেছে, ওটার এক্সিবিশন আছে। বিভিন্ন দেশের নামী গুণী চিত্রশিল্পী ওখানে উপস্থিত হবেন। অনেক বছর ধরে এই দিনটির অপেক্ষায় আছি আমি। অবশেষে আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। রুদ্র বুড়ো আঙুল উঁচিয়ে বেস্ট অফ লাক জানালো। ধীরে ধীরে বিমান আউন্ডের ঘোষণা বেজে উঠল। কিয়ৎক্ষণ গড়াতেই রানওয়েতে দৌড়ালো বিমান। তীব্র ঝাঁকুনি দিয়ে আকাশে উঠতেই চুপকথা ভয়ে চোখ মুখ খিচে রুদ্রের হাত খামচে ধরল। চুপকথার নখের আঘাতে রুদ্রের হাতের ওপরের পিঠে ছিলে গেল, কিন্তু নির্বিকার রইল রুদ্র। প্লেনের স্মুল রান হতেই রুদ্রের হাতে ছেড়ে দিল সে। রুদ্র আলগোছে মুঠ পাকিয়ে নিজের হাত সরিয়ে জ্যাকেট দিয়ে ঢেকে দিল। কিছু সময় গড়াতেই ঘুমের ঘরে তলিয়ে গেল চুপকথা। চুপকথার মায়াবী মুখের পানে তাকিয়ে রুদ্রের ঘুম, চিন্তা, ভাবনা সবকিছু উবে গেল। শুধু মাথায় ঘুরতে লাগলো একটি নাম, চুপকথা। সারফরাজ সুফিয়ান চৌধুরীকে এভাবে চেকমেট দিবে, এটা তার মানতে বেশ কষ্ট হলো। সুফিয়ান চৌধুরী ভেবেছিল বিয়ের পর ছেলেটা শোধরাবে, কিন্তু কুকুরের লেজ 12 বছরের ঘি মাখিয়ে চুইংয়ের ভেতরে রাখলেও যে সে বাঁকা থাকবে সে কথাই বা কে জানতো। সুফিয়ান চৌধুরীর ইচ্ছে হলো সারফরাজের দুটো পা কেটে ফেলে রাখতে, কিন্তু পরে হুইল চেয়ারে তার মেয়েকেই টানতে হবে ভেবে সেই ইচ্ছা ধামাচাপা দিয়ে ফোন তুলে নিলেন হাতে। এরপর গজগজ করতে করতে সারফরাজের নাম্বার ডায়াল করলেন। কেবলই রূপকথাকে নিয়ে বাইরে ঘুরতে বের হতে চাইছে সারফরাজ। এমন সময় সুফিয়ান চৌধুরীর ফোন দেখে ঠোঁট মেলিয়ে হাসল। এরপর ফোন তুলে বলে উঠল, কালো বিড়াল রাস্তা আগলে দাঁড়ালে যাত্রা ভঙ্গ করতে, তাই তো? সুফিয়ান চৌধুরী নিজের এমন বিশেষণের দাঁত মুখ কামড়ে বলে উঠল, এক চটকানা মেরে সামনের দাঁত ফেলে দেবো হত ছাড়া। সারফরাজ কিটকিট করে হেসে বলে উঠল, এটা আমারই সুবিধা আব্বাজান, ভাত আর খাবো না। মেয়ের জামাইয়ের কুরুচিপূর্ণ কথায় চোখ মুখ কুচকে সুফিয়ান চৌধুরী বলে উঠল, তোকে ফোন করে আমার পাপ হয়েছে, তুই চার নামে যা। যাওয়ার আগে আমার মেয়েকে ফোনটা দিয়ে যা। সারফরাজ টিপকুনি কেটে শোধালো, এত রাতে মেয়ের চিন্তায় ঘুম হচ্ছে না বুঝি? তোর মতো শয়তানের হাতে মেয়ে তুলে দেওয়ার পর কোনো বাপের চোখে ঘুম থাকতে পারে? সারফরাজ মুখ বাঁকিয়ে রূপকথার সামনে গিয়ে ফোন এগিয়ে বলল, না, তোমার গোয়েন্দা বাপ ছল ছাতুরি করতে ফোন দিয়েছে। কথা বলবে ভালো কথা, তার কথায় মন ঘুরিয়ে বসো না আবার। মন ঘুরালেও সেসব শুনবো না আমি। 1 মাস মানে 1 মাসই। রূপকথা কুনোই দিয়ে গুঁতো দিল সারফরাজের পেটে। এরপর ফোন কানে তুলে উৎফুল্ল গলায় বলল, হ্যাঁ বাবা বলো, কেমন আছো তোমরা সবাই? সুফিয়ান চৌধুরী মেয়ের গলা পেয়ে ছোট্ট শিশু নেই ফুপিয়ে কেঁদে উঠলেন। একমাত্র আদরের মেয়েকে ছেড়ে তিনি ভালো নেই, ভালো থাকতে পারেন না তিনি। সারফরাজ ভেলকিবাজ কোথাকার, কথার জাদুতে ফাঁসিয়ে রূপকথাকে নিয়ে হাওয়া হয়েছে। মেয়েটাকে চোখের সামনে দেখা তো দূর, নেটওয়ার্কের অভাবে কথাটুকু বলা যায় না। রূপকথা সুফিয়ান চৌধুরীর কান্নায় নিশ্চুপ রইল। এরপর সান্ত্বনা ছুড়ে বলল, কেঁদো না বাবা, আমি ভালো আছি। সারফরাজ আমাকে ভালো রেখেছে। মেয়ের ভরসাযুক্ত কথায় চুপ করলেন সুফিয়ান চৌধুরী। এরপর বললেন, তাড়াতাড়ি ফিরে এসো, তোমাদের ছাড়া সব ফাঁকা ফাঁকা লাগছে। তাছাড়া নেলি আর অভিরূপ এর বিয়েটা আটকে আছে। দাও, জামাইকে দাও। রূপকথা সারফরাজের পানে ফোন এগিয়ে চোখ গরম করলো। বাবাকে আর জ্বালাবে না, নয়তো আমিও তোমায় জ্বালিয়ে ভস্ম করে দেব। সারফরাজ ফোন নিয়ে বলল। জি বাবা বলুন। সুফিয়ান চৌধুরী মেজাজ তিরিকি করে বললেন, তোর একাই শীত লাগে, অভিরূপের শীত লাগে না? শিগগির এসে ওদের বিয়ের ব্যবস্থা কর, নয়তো তোর একদিন আর আমার যে কদিন লাগে। বদমাইশ ছোকরা কথাকার। আমি আপনার মেয়ের জামাই, একটু তো সম্মান দিন। তুই আমার কিসের মেয়ের জামাই? তুই আমার শত্রু, আজীবনের শত্রু। সুযোগ পেলেই পেছনে এক হাত দেব আমি তোর। দাঁড়া। প্রশান্ত স্বচ্ছ সবুজ জলের ঝিরির সামনে দাঁড়িয়ে আছে রূপকথা। সারফরাজ বৈঠাওয়ালা বোর্ডের খুঁটিনাটি বিষয় চেক করছে। এই বোটের মাধ্যমে রূপকথাকে গহীন অরণ্যে বিস্তারিত আরও ভয়ানক সৌন্দর্য দর্শন করাবে সারফরাজ। সারফরাজ পানিতে বৈঠা চালিয়ে কিছু দূর গিয়ে আবার ফিরে এলো। এরপর একটা খুঁটির সাথে নৌকা বেঁধে হাত বাড়িয়ে রূপকথাকে ডাকলো। আসুন মহারানী, সবকিছু ঠিকঠাক আছে।
নৌকার পানে তাকিয়ে রূপকথা ফাঁকা ঢোক গেল। এর আগে কখনো সে নৌকায় ওঠেনি। তার মধ্যে চারিপাশের গহীন অরণ্য, পানির গভীরতা কতখানি কেউ জানে না। একবার নৌকা উল্টে পড়ে গেলে যদি কুমির এসে খেয়ে নেয়, না না, এত সুন্দর জায়গায় রেখে কিছুতেই এত দ্রুত কুমিরের পেটে যেতে পারে না রূপকথা। এছাড়া বান্ধবীদের মনে এখনো জেলাসি ফিল করানো বাকি রয়েছে। সারফরাজের ক্ষমতা প্রয়োগে দেশ বিদেশে সৌন্দর্য দেখা বাকি আছে। সত্যি সত্যি কুইনদের মতো লাইফ লিড করা এখনো শুরুই হয়নি। রূপকথা কিছুতেই সামান্য নৌকা চড়ে সব ভেস্তে দিতে পারে না। সারফরাজ কপাল কুঁচকে রূপকথার মুখভাব বোঝার চেষ্টা করলো। এদিকে নৌকার ব্যালেন্স রেখে হাত বাড়িয়ে রাখার কারণে তার হাত ব্যথা হবার উপক্রম। রূপকথা ভাবছেটা কি ভেবেই সারফরাজ পুনরায় হাঁক ছাড়ল। এখানে দাঁড়িয়েই দুপুর পার করে ফেলবে? তখন তো খুব লাফাচ্ছি রে। এখন কি হলো তবে? কি ভাবছো এত? পানিতে চুবিয়ে মারবো সেটা? সারফরাজের হাঁক ডাকে নিজেকে ধাতস্থ করলো রূপকথা। এরপর পট করে বলে উঠল। এখানে কুমির আছে, আমি যাব না। সারফরাজ নাক ফুলিয়ে শ্বাস ছাড়ল। এরপর ভুরু সরু করে বলে উঠল। কুমির এসে কানে কানে বলে গেছে তোমাকে যে সে এখানে আছে? কুমিরের চাইতে ভয়ানক মানুষের কামড় খাচ্ছ দিন রাত, তাতে তোমার কোনো ভয় হচ্ছে না। আর যার অস্তিত্বই নেই এই জলে, তাকে না দেখেও তোমার খুব ভয় হচ্ছে। আহা, আসলে কি বলবো বলো তো? ঘুরে ফিরে সব দোষই কমিশনারেরই। ঠিক সময়ে সঠিক ভিটামিন আর টিকা দিলে এমন বুদ্ধি প্রতিবন্ধী হতে না। এখন তাড়াতাড়ি এসো, নইলে তোমাকে ফেলেই চলে যাব। রূপকথা কিছুক্ষণ ইতস্তত করে শোধালো। আসলেই কুমির নেই? না নেই, এখন এসো। আর থাকলেও বা তোমার জামাই আছে না? কুমিরের চাইতে তোমার শক্তি বেশি? ফট করে শুধিয়ে বোকার ন্যায় তাকিয়ে রইল রূপকথা। সারফরাজ ঠোঁট গোল করে ফোঁস করে শ্বাস ছাড়ল। এরপর বলল। গত দুদিনেও আবার শক্তি বেশি না কম টের পাওনি? আরো পরীক্ষা দেওয়া রাখবে? তুমি চাইলে আমি এখানেই ট্রায়াল দিতে পারি। আসবো নাকি তোমায় শূন্য ভাষাতে? ঠোঁট কাটা স্বভাবের মানুষটা বেশরমি ইঙ্গিত বুঝতে পেরে চোখ বুজে মাথা নাড়ল রূপকথা। এরপর দুই হাত নাড়িয়ে বলল। না না, ছি, খোলা জায়গায় এসব কি ধরনের পচা কথা। আমি আসছি, তুমি ওখানেই থাকো। রূপকথা ভীতু পা ফেলে নৌকার পানে এগিয়ে এলো। এরপর সারফরাজের হাত চেপে ধরে নৌকায় উঠে চুপচাপ বসলো। রূপকথাকে বসিয়ে নিজেও রূপকথার মুখোমুখি বসলো সারফরাজ। এরপর দুই হাতে দুই বৈঠা চালিয়ে চলতে আরম্ভ করলো। প্রথমেই রূপকথার বুক দুরু দুরু করলো, কিন্তু ক্ষণকাল গড়াতেই নাম না জানা বাহারি রঙের পাখি আর বুনো ফুলের সৌন্দর্যে রূপকথার সমস্ত ভয় কেটে গেল। রূপকথার ইচ্ছে হলো সবুজ জলে হাত ভেজাতে। সে সারফরাজের পানে তাকিয়ে পুনরায় বলল। পানিতে হাত ভেজালে কিছু কামড়ে দেবে পানি নিচে থেকে? সারফরাজ দুষ্ট হেসে বলল। আজকাল কেউ হাত কামড়াতে চায় না জানেমান। আজকাল সবাই অন্য কিছু কামড়াতে চায়। এই ধরো তুলতুলে নরম পেট, উঁচু। সারফরাজ কথা শেষ করবার আগেই রূপকথা পানিতে হাত চুবিয়ে জল ছিটিয়ে দিল সারফরাজের শরীরে। সারফরাজ শব্দ করে হেসে বলে উঠল। কেউ কামড়ালো? রূপকথা প্রফুল্ল চিত্তে পানিতে হাত বুলিয়ে শীতল শিহরণ গায়ে মাখল। সারফরাজ ভারী গলায় বলল। এখানকার পানি বেশ ঠান্ডা, অত ভিজো না, পরে ঠান্ডা জ্বর আসবে। এই মুহূর্তে এসব রোগ বালাই কিচ্ছুটি আমি মানবো না, কষ্ট তুমিই পাবে। রূপকথা ঠোঁট বাঁকিয়ে নিজের কাজে বহাল রইল। দুপাশে বিশাল বড় বড় সবুজ কমলা হলুদ পাতার নাম না জানা অদ্ভুত গাছ। কোনো কোনো গাছে আবার অদ্ভুত রকমের লোভনীয় ফল, কিন্তু বিষাক্ত। কোনো গাছে মন মাতানো সৌরভে ফুল। রূপকথার এক মুহূর্তের জন্য মনে হলো সে কোনো প্রাচীন রূপকথার রাজ্যে চলে এসেছে। বাস্তবে পৃথিবী এতটা সুন্দর এটা তার চর্ম চক্ষু বিশ্বাস করতে পারল না। রূপকথা চোখ বুজে লম্বা শ্বাস নিয়ে প্রকৃতির সুবাস নিল। এরপর প্রশস্ত হেসে সারফরাজকে বলল। আমি অনেক লাকি, লাইফে আমাকে এত কিছু দেবে এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তোমাকে পুরোপুরি পেয়ে আমার জীবন সার্থক হয়েছে সারফরাজ। শুধু শেষ নিঃশ্বাস নয়, আমি ওপারেও তোমাকেই চাই। রূপকথার কথায় সারফরাজের মুখের রং পাল্টালো। হাসি মুখে মুখটা কেমন থমথমে হলো, চোখ হলো চিকচিকে। রূপকথা সারফরাজের এমন অবয়বে ধীর গলায় শোধালো। আমি কি ভুল কিছু বলেছি? সারফরাজ তপ্ত শ্বাস ছেড়ে কঠিন কণ্ঠে উত্তর করলো। আমি পাপী, ওপারে আমাদের মিল হবে না রূপকথা। আমি শুধু এপারেই তোমার, তাই মিছে স্বপ্ন দেখো না, কষ্ট পাবে।
কথাটা কেমন নিষ্ঠুর শোনালো, তবুও রূপকথা মলিন কণ্ঠে বলল, আল্লাহ তাআলা অনেক দয়ালু, তার কাছে ক্ষমা চাইলে তিনি সব মাফ করে দেবেন। সারপ্রাইজ এবারও নিশ্চুপ রইল। সে কোনো প্রতিউত্তর করল না। রূপকথা এবার ছলো ছলো চোখে শোধালো, তুমি ফিরবে না এই পথ থেকে? না, মুড খারাপ করো না রূপকথা। ঘুরতে এসেছো ঘুরো, এসব আধ্যাত্মিক কথা আপাতত বলো না, শুনতে ভালো লাগছে না। পরেরটা পরে দেখা যাবে। রূপকথার সমস্ত আনন্দ মিয়ে গেল নিমেষেই। চোখের সামনে সারফরাজের অনিশ্চিত জীবন দেখতে পেল রূপকথা। রূপকথার শুকনো মুখের পানে তাকিয়ে সারফরাজ শোধালো, আমার সব কিছু জেনেই তো আমাকে গ্রহণ করেছিলে, তাই না? তবে আজ এত সংশয় কেন? আমি তো তোমাকে বারবার অ্যালার্ট করে দিয়েছিলাম। বলেছিলাম না একবার এই হাত ধরলে আর ছাড়তে পারবে না? হাতটা ধরবার আগে অনেক বুঝিয়েছিলাম তোমায়, রাইট? রূপকথা জবাব দিল না। সত্যি তো, সে তো সবকিছু জেনে মেনেই সারপ্রাইজকে বিয়ে করেছে। তবে আজ এসব কেন ভাবছে সে? নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো রূপকথা। সে ইতিউতি নজর বোলালো। এমন সময় ঝিরির ধারে একটা অদ্ভুত ফুল দেখতে পেল। একদম বেগুনি রঙের ফুলটা। ফুলটা দেখে রূপকথার বড্ড লোভ হলো। সে মনের মেঘ কাটে আহ্লাদি হয়ে বাচ্চাদের মতো অনুরোধ করে সারপ্রাইজকে বলল। ওই ফুলটা আমার চাই, এনে দাও না প্লিজ। সারপ্রাইজ মাথা ঝাঁকিয়ে বলল, নিশ্চয়ই ম্যাডাম। এরপর সেই ফুলের নিকটে গিয়ে ফুলটা ছিঁড়ে নিয়ে রূপকথার কানের পিঠে গুজে দিয়ে কপালে চুমু এঁকে সারপ্রাইজ ফিসফিস করে বলে উঠল, আমি সাধু পুরুষ হলে তোমার সমস্ত ইচ্ছা পূরণ করতে ব্যর্থ হব। অসাধু পাপী হয়ে যদি তোমার সমস্ত ইচ্ছা পূরণ করতে পারি, তবে ক্ষতি কি প্রিয়তমা? সারপ্রাইজের ঘায়েল চোখের পানে দৃষ্টি নিবদ্ধ করে সারপ্রাইজকে শক্ত করে জড়িয়ে ধরল রূপকথা। এরপর ধরে আসা গলায় বলল, আমার কিচ্ছু চাই না, শুধু তোমাকে চাই, তুমি হলেই চলে যাবে আমার। রূপকথার মাথার তালুতে গাঢ় চুম্বন আঁকলো সারপ্রাইজ। এরপর রূপকথার ছোট্ট মুখখানি হাতের আজলাই ভরে বলল, প্রমিস করবো না, বাট আই উইল ট্রাই। রূপকথা ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে অবিশ্বাস্য গলায় শোধালো, সত্যি? রূপকথার চোখের পাতায় চুমু খেয়ে সারপ্রাইজ বলল, সত্যি। মস্কো এয়ারপোর্টে বিমান থামতেই রূপকথাকে নিয়ে নেমে গেল রুদ্র। রুদ্র মনে মনে ভাবলো মেয়েটা যেখানেই যাবে সেই জায়গায় ট্যাক্সিতে তাকে তুলে দেবে। অচেনা শহরে আজকাল মেয়েদের চলাফেরা রিস্ক। তার মধ্যে যদি কথা বলার সক্ষমতা না থাকে তবে বিষয়টা আরও ভয়াবহ। চিৎকার করে হেল্পটুকু চাইতে পারবে না। রূপকথাকে নিয়ে এয়ারপোর্টের বাইরে বেরিয়ে এলো রুদ্র। এরপর অপেক্ষা করতে লাগলো ট্যাক্সির। চুপকথা হঠাৎ খেয়াল করলো রুদ্রর যেই হাতে সে খামচে ধরেছিল তাতে ছিঁড়ে গিয়ে রক্ত জমাট বেঁধে রয়েছে। তার বেশ অপরাধ অনুভব হলো মনে মনে, কিন্তু সে প্রকাশ করতে পারল না। নিজের ব্যাগ হাতরে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ বের করলো সে। এরপর রুদ্রের হাত টেনে নিয়ে গভীর নজর বোলালো। চুপকথার শীতল হাতের স্পর্শে চমকে কেঁপে উঠল রুদ্র। অদ্ভুত এক অনুভূতি হলো, কেমন শিহরণ জাগালো সারা শরীরে। বুক ভেঙে হার্টবিটে বেরিয়ে যেতে চাইছে। মেয়েটির কাণ্ডে ঠোঁট টিপে শক্ত করে দাঁড়িয়ে রইল রুদ্র। চুপকথা ব্যাগ থেকে পেট্রোলিয়াম জেলি নিয়ে সেটা মাখিয়ে দিল রুদ্রের শুকিয়ে ওঠা ক্ষততে। এরপর ব্যান্ডেজ আটকে হাতে সাইন দিয়ে বোঝালো, বাসায় গিয়ে একটা অয়েনমেন্ট লাগিয়ে নেবেন। এখানে অধিক ঠান্ডা, যত্ন না নিলে ক্ষত ফেটে রক্ত বের হবে। বুঝেছেন কি বলেছি? মেয়েটির কথায় অল্প হাসলো রুদ্র। এরপর মাথা ঝাঁকালো। এমন সময় দুটো মেয়ে এলো প্লাকার্ড নিয়ে। প্লাকার্ডে লেখা চুপকথা। চুপকথা সেটা দেখে এগিয়ে গিয়ে নিজের পরিচয় মেলে ধরলো। মেয়ে দুটো নিজের গাড়ি নির্দেশ করে বলে উঠল তাদের সঙ্গে যেতে। বাস্তবতা আর হুড়োহুড়িতে রুদ্র চুপকথার সাথে আর কথা বলার সুযোগ পেল না। মেয়ে দুটো তারা দেখিয়ে চুপকথাকে গাড়িতে বসালো। গাড়ির জানালা দিয়ে রুদ্রকে বাই বলল চুপকথা। এরপর হাত ইশারায় বলল, আমাদের আবারও দেখা হবে। নম্বর চাইবার আগেই গাড়ির দৃষ্টি সীমানা ছাড়ালো। রুদ্রর হাতের ব্যান্ডেজটার পানে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলে হতাশা মিশ্রিত কণ্ঠে নিজেকে নিজেই শোধালো, আমাদের কি আদৌ আবার দেখা হবে মিস চুপকথা? দেখা না হলে বোধহয় ভালো, তাই না? নয়তো আমার কালো ছায়া তোমাকে গ্রাস করবে। রাশিয়া পৌঁছে নিজ কর্মক্ষেত্রে যোগদান করেছে রুদ্ররাজ। শহর থেকে বেশ খানিক দূরে জভেনিগোর্দোর নামক উত্তর অঞ্চলে। রুদ্র প্রথমে ভেবেছিল এখানে হয়তো মক্সোর ন্যায় বড় কোনো হসপিটাল নেই, কিন্তু এখানে আসার পর তার চোখ কপালে উঠেছে।
যেই হসপিটালে সে যোগদান করেছে সেটা বিশাল বড় একটা নিউরো হসপিটাল। এখানে চিকিৎসা সেবা মস্কো শহরের তুলনায় অতটা ব্যয়বহুল নয়। এই অঞ্চলটি অত্যাধিক ঠান্ডা শীতল হবার কারণে এবং সূর্যের আলোর তারতম্যের কারণে এখানে বেশিরভাগ মানুষ ভিটামিন ডি এর ঘাটতি, মাইগ্রেন, ডিপ্রেশন, নিউরোপ্যাথি, নার্ভ সিস্টেম ইমব্যালেন্স, মেমোরি লস এবং নিদ্রাহীনতায় ভোগে। এই অঞ্চলের বেশিরভাগ মানুষ স্নায়বিক সমস্যায় ভোগে। এখানে নিউরো সার্জনের প্রচুর চাহিদা, কিন্তু অধিক ঠান্ডায় কেউ টিকতে পারে না এখানে। চিকিৎসা সেবা দিতে এসে ডক্টর নিজেই অসুস্থ হয়ে এলাকা ছাড়ে। তাই রুদ্রর পেপার সাবমিট করার সাথে সাথেই তারা রুদ্রের বাকি হিস্ট্রি চেক না করে শুধু ডিগ্রি আর অভিজ্ঞতা দেখেই রাজি হয়ে গিয়েছে। এখানে আসার পর প্রথমে রুদ্রর মনে হয়েছে সে এখানে টিকতে পারবে না, কিন্তু তাকে টিকতে হবে। এখান থেকে তার ফিরে যাবার সমস্ত দুয়ার বন্ধ। সুবান চৌধুরীর পাতাল ঘরের তুলনায় এখানে দিব্যি ভালো আছে সে। রুদ্রের 2 দিনের চিকিৎসা সেবা হসপিটাল কর্তৃপক্ষ বেশ সন্তুষ্ট হলেন। যুবক যে বেশ দক্ষ এবং চোখস একজন ডাক্তার সেটা বুঝতে তাদের সময় লাগলো না। কিছু কিছু ডক্টরের হাতে জজ থাকে, তারা শুধু নাপা ট্যাবলেট খাইয়ে দিলেও বিছানায় পড়ে থাকা রোগী দৌড়ে বেড়ায়। তাদের কাছে রুদ্রকে এমনই মনে হলো। হসপিটাল থেকে 5 কিলোমিটার দূরে রুদ্রের ছোট্ট একটা ঘর, অত বিশাল বহুল নয়, কিন্তু কোনো মতে টেনে টুনে চলে। এখানে ইলেকট্রিসিটি, ফায়ার প্লেস নেই। কাঠ ঘড়ি দিয়ে আগুন জ্বালিয়ে ঘর উষ্ণ করতে হয়। ফ্রিজে মাছ মাংস সংরক্ষণ করার কোনো প্রয়োজন নেই। সারা রাত তুষার বৃষ্টি হয়। বরফের স্তূপে মাছ মাংসের ড্রাম ঢুকিয়ে রাখলেই চলে। সেরকম শাকসবজি এখানে পাওয়া যায় না বললেই চলে, কারণ অধিক ঠান্ডায় এবং সূর্যের আলোর অনুপস্থিতিতে এখানে শাকসবজি চাষ করা অসম্ভব। ক্যান ফুটি শেষ ভরসা নিউট্রিশনের জন্য। এইসব অদ্ভুত খাবার খেয়ে 1 সপ্তাহে রুদ্রের ওজন কমে গেল 2 কেজি। নিজের এহেন অশোচনীয় অবস্থায় রুদ্রর মনে মনে সিদ্ধান্ত নিল আগামীকাল সে ম্যাক্স যাবে। ওখান থেকে ফ্রেশ শাকসবজি কিনবে, বাসায় এসে বেশি করে ঝাল দিয়ে সেই সব রেঁধে প্লেট ভরে ভাত খাবে। যেই ভাবনা সেই কাজ। পরের দিন সকাল সকাল লোকাল বাস ধরে মক্সোর উদ্দেশ্যে বেরিয়ে গেল রুদ্র। মক্সো পৌঁছতে তার সময় লাগলো 2 ঘন্টা। বাস থেকে নেমে নিজের হাত পা টান দিয়ে এদিক সেদিক দৃষ্টি মেলে একটা সুপার শপে ঢুকলো। শপে ঢুকতেই তার প্রথমে নজর গিয়ে ঠেকলো বাঁধাকপি আর বেগুনের দিকে। একটা বাঁধাকপি দেখা যাচ্ছে ক্যারেটে। যেহেতু এখন পুরোদস্ত শীত, তাই সবজি উৎপাদন নেই বললেই চলে। রুদ্রর সাথে সাথে অন্য কেউ ধরে ফেললো সেই বাঁধাকপি। চোখে মুখে কাঠিন্য ফুটিয়ে সেই মানুষটির পানে তাকালো রুদ্র। নিমেষেই তার রাগ তরল জলে রূপান্তর হলো। বাঁধাকপি থেকে নিজের হাত সরিয়ে রুদ্ররাজ ঠোঁটে হাসি রেখা টেনে বলে উঠল। চুপ কথা। রুদ্রকে এখানে দেখে চুপকথা বেশ অবাক হলো। সে হাতের ইশারায় খুশি প্রকাশ করে বলে উঠল, এখানে কিছু খেতে পারছি না, আমার ঝাল ঝাল শুটকি খেতে ইচ্ছে করছে। এখানে তেমন সবজি নেই, তাই বাঁধাকপি চুজ করেছি আমি। বাট আপনি যেহেতু আগে এসেছেন, বাঁধাকপিটা আপনিই নিন। রুদ্র ঠোঁট মেলে হেসে মাথা চুলকানো তর্জনী আঙুলে। এরপর মনে মনে বলে উঠল, শুধু বাঁধাকপি কেন, পুরো সব তুলে নিয়ে যাও, আমি কিচ্ছু বলবো না। দরকার পড়লে আমি না খেয়েই থাকবো। ওজন 87 থেকে 27 হয়ে যায়, আমার কোনো আপত্তি নেই। অভিরূপের পরে প্রেম করে সারপ্রাইজ বউনে উষ্ণ হানিমুন সাজছে আর দাঁত কেলিয়ে ফেসবুকে ছবি পোস্ট করে বিষয়টা ঠিকমতো হজম হচ্ছে না অভিরূপের। সারপ্রাইজের বিয়ে হানিমুন দেখে তার বড্ড লোভ হচ্ছে, কিন্তু সে নিরুপায়। সারপ্রাইজ ফিরে এলেই তার বিয়ে হবে। উফ, কি নিদারুণ যন্ত্রণা। না না, এর আগেই কিছু একটা করতে হবে। সামনে পাকা ফল রয়েছে অথচ খেতে পাচ্ছে না, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। নিজের দুঃখের সমাপ্তি ঘটাতেই অভিরূপ নাক মুখ ফুলিয়ে সারপ্রাইজকে একটা টেক্সট পাঠালো। ভাই, এই গরিবের উপর একটু রহম কর। পৌষ মাসের শীতে একা একা রাত কাটাচ্ছি, কম্বলের নিচে কোনো উষ্ণতা নেই, মনে হয় কে যেন বরফ জল ঢেলে দিয়েছে। সিঙ্গেল মানুষকে এভাবে কষ্ট দিলে গজব পড়বে তোর উপর। অভিশাপ কিন্তু দিচ্ছি না, কিন্তু আমার হাহাকার অভিশাপ হয়ে লাগবে বলে দিলাম। শিগগিরই ফিরে এসে আমায় বিয়েটা করতে দে, নয়তো তোর শালিকে নিয়ে আমি ভেগে যাব। তৎক্ষণাৎ মেসেজের উত্তর পাঠালো সারপ্রাইজ। যেই আইটেম কপালে জুটিয়েছিস, উষ্ণতা তো দূর, বাসর ঘরে বসে কাঁদবি সারা। শীতের রাতে উদম গায়ে বিড়ি ফুঁকাবি আর কাঁদবি। এমনিও ভালো আছিস,
না, আমি বিড়ি ফুঁকে কাঁদতেই চাই। ঠিক আছে, জ্ঞানীজনের কথা যেহেতু মানবে না, কি আর করার। আসছি। কাঁচা ফুলে সজ্জিত বাসর ঘরে হাত হাত ঘোমটা টেনে বসে আছে নেলি। বাইরে প্রচণ্ড শীত, দাঁতে দাঁতে বাড়ি খাবার উপক্রম। নেলির ইচ্ছা হলো শাড়ি গহনা না পাল্টে লেপ মুড়ি দিয়ে শুয়ে ঘুমাতে, কিন্তু অভিরূপের জন্য হলো না। বাসর ঘরে নববধূ ফেলে কোথায় কোন রাজকার্য হাসিল করছে কে জানে। ঘুম ভরা চোখে বার কয়েক হামি তুলল নেলি। এরপর হাঁটু ভাঁজ করে তাতে কপাল ঠেকিয়ে চোখ বুঝল। সারপ্রাইজ আর অভিরূপ মুখোমুখি দাঁড়িয়ে। অভিরূপের হাতে একটা প্যাকেট গুজে দিয়ে সারপ্রাইজ বুক কুচিয়ে বলল, বিড়াল কিন্তু আজই মারতে হবে, বুঝলি? না তো পুরুষ মানুষের দাম থাকবে না। অভিরূপ ভ্যাবলা কান্তের ন্যায় শোধালো। বিড়াল না মারলে কি হবে? সারপ্রাইজ ইতিউতি তাকালো অভিরূপের প্রশ্নে। এরপর ফিসফিস করে বলল, নয়তো আজীবন তোকে কথা শোনাবো। তোর ক্ষমতা নিয়ে উঁচু গলায় কথা বলবে। মেয়েদের সামনে যত ক্ষমতাবান থাকা যায় ততই মঙ্গল, বুঝলি? অভিরূপ তাজ্জব হয়ে জিজ্ঞেস করলো। তুই বিড়াল মেরেছিলি? চসূচক শব্দ উচ্চারণ করে সারপ্রাইজ চোখ টিপল। এরপর বলল, শুধু বিড়াল না বোদ্দা, আরো অনেক কিছু পেরেছি। ওসব জেনে তোর লাভ নেই। অলমোস্ট 12টা বেজে গেছে। তোর যেই বউ গিয়ে দেখবি ঘুমিয়ে পকাত। বিড়াল মারতে চাইলে তাড়াতাড়ি বউয়ের কাছে যা। আর বিড়াল না মেরে রাতভর মশা মারতে চাইলে এখানে দাঁড়িয়ে থাক, আমি গেলাম। অভিরূপকে আর কোনো কথা বলার সুযোগ দিল না সারপ্রাইজ। বড় বড় পা ফেলে চলে গেল। বিয়ে খেয়ে রূপকথা তার মা বাবার সাথে বাড়ি ফিরে গিয়েছে। কমিশন ব্যাটা বদের হাড্ডি। আর একটু দেরি হলেই আর গেট খুলবে না। ইদানিং বউ ছাড়া ঘুমানো যায় না। তার মধ্যে হাড় কাঁপিয়ে শীতের রাত। এমন নিষ্ঠুর রাতে বউ ছাড়া থাকা তো দূর, কল্পনা করলেও বুক হতাশনে পড়ে। কিন্তু কমিশনের ধান্দা একটাই, কি করে সারপ্রাইজকে কষ্ট দেয়া যায়। সারপ্রাইজ চোখের আড়াল হতেই তপ্ত শ্বাস ফেলে বাড়ির ভেতর ঢুকলো অভিরূপ। বাড়িখানা একদম শুনশান নীরব। অভির মা অসুস্থ মানুষ। বিয়ের কাজ শেষ করেই তিনি ঘরে গিয়ে দুয়ার দিয়েছে। অভিরূপের ছোট বোন অন্তু নেলিকে অভির ঘরে দিয়ে নিজেও তার ঘরে গিয়ে দুয়ার দিয়েছে। এই শহরে অভিরূপদের কোনো আত্মীয় স্বজন নেই। গ্রামে দুঃসম্পর্কের এক চাচা আছে শুধু। ভদ্রলোক পা ভেঙে ঘরে বসে আছে, তাই বিয়েতে আসতে পারেনি। আপাতত নতুন দম্পতিকে কোনো প্রকার বিরক্ত বা অস্বস্তিতে ফেলার মতো কেউ নেই এই বাড়িতে। নিঃশব্দে সিঁড়ি মারিয়ে নিজ কক্ষের সামনে এসে হাজির হলো অভি। বুকটা কেমন তোড়পাড় করছে আজ। পাগলি মেয়েটা আজ অভির দখলে। মনে কেমন এক অদ্ভুত ভালো লাগা মিশ্রিত সুখ ভেসে বেড়াচ্ছে। দরজায় অল্প কড়া নেড়ে গলা খাকারি দিল অভিরূপ। এরপরে দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলো। আলোকিত কক্ষে প্রবেশ করে বিছানার পানে তাকাতেই সারপ্রাইজের বলা কথাটা কানে ভেসে এলো অভিরূপের। তোর যেই বউ দেখবি ঘুমিয়ে পড়েছে। অভিরূপের মাঝে মাঝে সারপ্রাইজকে সব জানতা মনে হয়, নইলে দুনিয়ার সম্পর্কে এত ধারণা তার কোথা থেকে এলো। বাসর ঘরে তার স্ত্রী ঘুমিয়ে পড়বে, এটা সারপ্রাইজ কিভাবে জানলো। নিজের মনেই এলোমেলো অদ্ভুত প্রশ্ন সাইডে সরিয়ে শেরবানির বোতাম খুলতে খুলতে অভিরূপ বিছানার কাছে এসে দাঁড়ালো। এরপর হাত বাড়িয়ে নেলির মাথায় স্পর্শ করে ডাকলো। নেলি, ঘুমাচ্ছ? আকস্মিক কারোর হাতের স্পর্শে হকচকে উঠল নেলি। নিজেকে কোনো মতে ধাতস্থ করে সামনে মুখ তুলে তাকাতেই শ্যামবনের মায়াবী মুখের মানুষটির সাথে চোখাচোখি হলো। অভিরূপের মুখশ্রী জুড়ে আজ নতুন এক সৌন্দর্য ধরা দিয়েছে। তাকে দেখতে বড্ড আকর্ষণীয় লাগছে। অভিরূপে তার স্বামী, এটা মনে পড়তেই নেলির হাত পা কেঁপে উঠল। সেই সাথে চোখ মুখ হলো ফ্যাকাশে। অভিবোধাই টের পেল নেলির ভেতরের অবস্থা, তাই নমনীয় গলায় বলল, চলো ফ্রেশ হয়ে ঘুমোবে। নেলি মাথা ঝাঁকালো। এরপর বিছানা থেকে নেমে উঠে দাঁড়ালো। নেলি আর অভিরূপ মুখোমুখি হতেই নেলির বাহু আলতো করে ধরে অভিরূপ বলল, তোমায় খুব সুন্দর লাগছে নেলি, একদম হাতে বানানো পুতুলের মতো। এখনো বিশ্বাস হচ্ছে না তুমি আমার স্ত্রী। নেলি অল্প হাসলো। অভিরূপ হাতের আজলাই নেলির সফেদ মুখটা ধরে কপালে চুমু খেলো। আবেশে চোখ বন্ধ করে ফেললো নেলি। অভিরূপ ঘোর লাগা চোখে এই সৌন্দর্য গিলে নিল। এরপর চোখের পাতায় চুমু এঁকে বলল, চলো ফ্রেশ হয়ে নামাজ পড়ি। নেলি মাথা কাত করে সাই জানিয়ে লাগেজ থেকে এক সেটের জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। নেলি যেতেই বেডসাইড টেবিলের ওপর নজর গেল অভিরূপের। টেবিলে এক গ্লাস জাফরান মিশ্রিত দুধ, ফল আর মিষ্টি রাখা।
টেবিল থেকে নজর সরিয়ে গায়ের জামা খুলে বাইরে ওয়াশরুমে ঢুকে গেল সে। প্রায় মিনিট 20 পর গায়ে একটা লং টি শার্ট আর প্লাজো পরে চুল মুছতে মুছতে বেরিয়ে এলো ন্যালি। অভিরূপ বসে যেন তারই অপেক্ষা করছে। ন্যালিকে দেখেই উঠে দাঁড়ালো অভিরূপ। এরপর জায়নামাজ এগিয়ে বলল, উজু করেছো? হ্যাঁ বোধক মাথা নাড়ল ন্যালি। অভি হাত ইশারায় বলল। ঠিক আছে চলো। অভির পাশে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ শেষ করে মোনাজাত ধরল ন্যালি। অভি তার মোনাজাতে সমস্ত দোয়া ন্যালির মোনাজাতে ঢেলে দিয়ে বলে উঠল, সমস্ত দোয়া তোমাকে দিয়ে দিলাম, স্বামী সন্তান নিয়ে সুখী হও। মোনাজাত শেষ করে তপ্ত হাসল ন্যালি। এরপর জবাবে বলল, তোমার সমস্ত দোয়া কবুল হোক, আমিন। ধীরে ধীরে রাত বাড়ল, সেই সাথে বাড়ল শীতের প্রকটের আর হিম বাতাস। গোসল করার কারণে ন্যালির ঠোঁট কেঁপে কেঁপে উঠল, সেই সাথে কালো হয়ে এলো হাত। অভিরূপ ন্যালির বরফ সম হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে উঠল। কম্বলের নিচে এসো। ন্যালি অভিরূপকে অনুসরণ করে বিছানায় উঠে বসলো। অভিরূপে শুয়ে নিজের পাশের জায়গা ন্যালিকে নির্দেশ করে বলল। আমার কাছে এসো। অভিরূপের পাশে শোয়ার কথা চিন্তা করতে ন্যালির গাল রক্তিম আভায় ছেয়ে গেল, সেই সাথে বুকে ভয় এসে হানা দিল। অভিরূপ ন্যালির হাত ধরে টেনে জোর করে নিজের পাশে শুয়ে ন্যালির পেট জড়িয়ে ধরল। এমন সময় হো হো করে হেসে উঠল ন্যালি। পেটে তার অসহনীয় সুড়সুড়ি। অভিরূপ বুঝতে পেরে হাত সরিয়ে নিল। এরপর ন্যালির গলায় ভাঁজে মুখ ডোবাতে চাইল। এরবারও চিংড়ি মাছের মতো লাফিয়ে হেসে উঠল ন্যালি। অভিরূপ শক্ত হাতে ন্যালির মুখ চেপে ধরে বলল, শ্শ্, সবাই জেগে যাবে, প্লিজ এভাবে হেসো না। ন্যালি চোখ বুজে আশ্বস্ত করলো অভিকে। অভিরূপ ন্যালির মুখ থেকে হাত সরিয়ে ন্যালির হাত নিজের করপুটুতে নিয়ে বলে উঠল। তোমার কি আরো সময় চাই নেলি? বোকা ন্যালি কি বুঝলো কে জেনে সে ফট করে উত্তর দিল। না, আমার সময় চাই না। অভিরূপ ঠোঁট টিপে লজ্জা আড়াল করে বলে উঠল। আর ইউ শিওর? ন্যালি ঠোঁট উল্টে বলল। হ্যাঁ। ন্যালির সম্মতি আছে ভেবে ন্যালির একান্ত কাছাকাছি এলো অভিরূপ। এরপর ন্যালির টি শার্টের ভেতরে হাত ঢোকালো। ন্যালির মেধহীন নরম উদরখানা ছুঁয়ে দিতে চাইল পরম ভালোবাসায়, কিন্তু এবারও অভিকে বোকা বানিয়ে খিলখিল করে হেসে উঠল ন্যালি। অভিরূপ চোখ বুজে পরম আবেশে ন্যালির ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। এরপর গলার ভাঁজে, কানে। অভির ছোঁয়া যত গাঢ় হলো ন্যালির হাসি তত মাত্রা ছাড়ালো। চূড়ান্ত অস্থিরতা যখন অভিরূপের দেহ ছাড়িয়ে গেল, সেই অস্থিরতায় পানি ঢেলে উঠে বসে পেট চেপে ধরে খিলখিল করে হেসে উঠল ন্যালি। অভিরূপ তপ্ত শ্বাস ফেল। তার রাগ হলো এবার ন্যালির ওপর। বিছানা থেকে তড়িৎ নেমে দাঁড়ালো অভিরূপ। এরপর গায়ের টি শার্টে খুলে মেঝেতে ছুঁড়ে মেরে ন্যালিকে আহত গলায় বলল, ঘুমাও নেলি, অনেক ধকল গেছে, আমরা কাল কথা বলবো। বলেই ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো অভি। এরপর ফোন থেকে সারপ্রাইজকে টেক্সট পাঠালো। বারান্দায় দাঁড়িয়ে শীতের রাতে দুঃখ বিলাস করছি, কিন্তু সিগারেট নেই বিধায় ফুঁকতে পারছি না। অকাজের প্যাকেট না দিয়ে যদি একটা সিগারেটের প্যাকেট দিতি তবে বেশ উপকার হতো। মেসেজ পাঠিয়ে ফোন ছুঁড়ে মারল ব্যালকনির পাতানো ডিভানে। এই শীতের রাতে কুলকুল করে ঘামছে অভি। তার শরীরে যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে। মাথায় চূড়ান্ত ক্রোধ। ইচ্ছে করছে চড়িয়ে ন্যালির গাল লাল করে ফেলতে। নিজের সমস্ত শক্তি দিয়ে বারান্দায় গ্রিল চেপে ধরে ফসফস করে শ্বাস নিল অভিরূপ। এমন সময় তন্ন পায়ে অভিরূপের পেছনে এসে দাঁড়ালো ন্যালি। এরপর শীতল 2 হাতে পেছন থেকে অভিকে শক্ত করে জড়িয়ে ধরে পিঠে মাথা ঠেকে অপরাধী গলায় বলল, আই এম সরি, বেশি বাড়াবাড়ি করার জন্য আমি সত্যিই দুঃখিত। ভিতরে চলো প্লিজ। অভি উষ্ণ শ্বাস ছেড়ে ভারী কণ্ঠে বলল। আমার ঘুমোতে সময় লাগবে, তুমি ঘুমাও নেলি। অভিরূপের রাগ বুঝতে পেরে আরেকটু মিয়ে গেল ন্যালি। সে শক্ত হাতে অভিকে নিজের পানে ফেরালো। এরপর 2 হাতে অভিরূপের গলা জড়িয়ে পা উঁচু করে ঠোঁটে চুমু খেল। এরপর চোয়ালে গলার নিচে। সংকোচনে নিরাত্মক হলো অভিরূপ, কারণ ন্যালিকে বিশ্বাস নেই তার ফিলিংসে পানি ঢেলে এখনই হো হো করে হেসে উঠবে। অভিরূপের উন্মুক্ত পিঠে শীতল হাতে খামচে ধরল ন্যালি। উন্মাদনায় চোখ খিচে বুঝে নিল অভিরূপ। ধীরে ধীরে নিজের ভালোবাসা একটু একটু করে জাহির করলো ন্যালি। অভিরূপের শ্বাস ভারী হবায় হাঁপাতে হাঁপাতে শোধালো, আর হাসবে? না বোধক মাথা নাড়ল ন্যালি। এরপর অভিরূপকে শক্ত করে জড়িয়ে ধরল। হ্যাঁচকা টানে ন্যালিকে পাজা কোলে তুলে ঘরে ঢুকে দরজা আটকে দিল অভিরূপ।
এরপর বাতি নিভিয়ে ফিসফিস করে নেলির কানে বলে উঠল, ভালোবাসি নেলি জান, তোমার কাছে আমার পুরোটাকেই সমর্পণ করলাম। তোমার যা করতে ইচ্ছে করে তুমি তাই করো আমায়। সুফিয়ান চৌধুরী বাড়ির প্রধান দরজার সামনে দাঁড়িয়ে সমানে কলিং বেল টিপছে সারফরাজ, কিন্তু ভেতর থেকে কেউ দরজা খুলছে না। রূপকথাকে 50 বারের উপরে ফোন করা হয়েছে, সেও ফোন তোলেনি। ধীরে ধীরে সারফরাজের ধৈর্য বাঁধ ভাঙল। সে দরজায় লাথি বসাতে চাইল, কিন্তু ভদ্রতার খাতিরে পারল না। শেষমেশ বিরক্ত হয়ে সুফিয়ান চৌধুরী আর তার মেয়েকে পরে উচিত শিক্ষা দেবে ভেবে গাড়ি হাঁকিয়ে নিজের বাড়ি ছুটল। রাস্তা ফাঁকা থাকায় রমনা থেকে রামপুরা যেতে তার বেশি সময় লাগলো না। গ্যারেজে গাড়ি পার্ক করে হনন করে বাড়ির ভেতরে ঢুকলো। টেনে হিসড়ে গায়ে শুট খুলে টায়ের নব ঢিলা করতে করতে নিজের রুমের দরজা সজোরে খুলল সারফরাজ। দরজা খুলতে বিছানায় কম্বল জড়িয়ে চোখ মুখ ঢেকে কাউকে ঘুমন্ত অবস্থায় চোখে পড়ল। চোখে মুখে বিস্ময় ফুটিয়ে রুমের ভেতরে ঢুকলো সারফরাজ। এরপর বিছানায় বসে কম্বল সরাতেই ঘুমন্ত রূপকথার মায়াবী মুখটা নজরে এলো। রূপকথাকে দেখে খুশিতে নাচতে ইচ্ছা হলো তার। শ্বশুর নামক অসুর যে তার বউকে আটকে রাখতে পারেনি ভেবেই আনন্দে লাফাতে ইচ্ছে করলো তার। গায়ের শার্ট খুলে ছটপট ফ্রেশ হয়ে রূপকথার পাশে চুপটি করে শুলো সারফরাজ। এরপর রূপকথাকে নিজের বাহুডোরে এনে ঠোঁটে আলতো ভালোবাসা পরশেকে শান্তির শ্বাস ছাড়ল। সারফরাজের বুকে মুখ লুকিয়ে সারফরাজকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমো ঘুমো কণ্ঠে রূপকথা বলল, এত দেরি কেন করলে? রূপকথার মুখের ওপর থেকে লেপ্টে থাকা চুল সযত্নে সহিতে সরাতে সরাতে সারফরাজ বলল, তোমার বাপের বাড়িতে গিয়ে কলিং বেল বাজাচ্ছিলাম। রূপকথা হামি তুলে বলল, বাসায় তো কেউ নেই। তুমি ফোন তুলোনি কেন বউজান? সারফরাজ ফোন করেছে আর সে টের পায়নি ভেবেই রূপকথার ঘুম ছুটল। সে বড় বড় চোখ করে উঠে বসে বিছানা হাতড়ে ফোন খুঁজল, কিন্তু বিছানায় ফোন নেই। ভুরু কুচকে চিন্তিত ভঙ্গিতে বিছানা ছেড়ে নামলো রূপকথা। এরপর কাবার্ডে রাখা ব্যাগখানা বের করে তাতে হাত ঢোকালো। ভেতরে সাইলেন্ট করা ফোন। রূপকথা ফোন বের করে সাইলেন্ট মোড সরিয়ে ব্যস্ত গলায় বলল, একদম মনে ছিল না। আর এটা সাইলেন্ট হয়েছে কিভাবে? এসে অনেক অপেক্ষা করেছো তাই না? সরি রাজামশাই। বলেই সারফরাজের বুকে খুঁজল। রূপকথাকে কম্বল দিয়ে জড়িয়ে বুকে টেনে নিয়ে মাথায় বিলি কাটতে কাটতে সারফরাজ বলল, হুস, সরি বলে না। সব সরি আমি বলবো। তুমি শুধু খবরদারি করবে আমার উপর। আমাকে শাসন করার পুরো ক্ষমতা তোমার হাতে সঁপে দিয়েছি আমি। তোমার কাছে ফিরতে আমার বড্ড দেরি হয়ে গিয়েছে। আমাকে ছাড়া এই কনকনে ঠান্ডায় তোমার একা ঘুমোতে হয়েছে। দাও, শাস্তি দাও আমাকে। রূপকথা সারফরাজের নাকে নাক ঘষে বলে উঠল, আজ শাস্তি দেবার মুডে নেই, শরীর ক্লান্ত, অন্যদিন দেব। সারফরাজ দুষ্টু হেসে ফট করে বলে উঠল। তবে কাল? রূপকথা সারফরাজের বুকে আলতো করে কয়েক ঘা লাগিয়ে বলে উঠল, শাস্তির নাম করে খালি ফায়দা লোটান না, ছুটাচ্ছি, দাঁড়াও। ভোরের কুয়াশা হটিয়ে তেজি সূর্য যখন কিরণ ছড়ালো তখন ঘুম ভাঙল সারফরাজে। রূপকথা এখনো ঘুমে বিভোর। সন্দর্পণে রূপকথার মাথার নিচ থেকে নিজের ঝিম ধরা হাতটা বের করলো সারফরাজ। এরপর রূপকথার কপালে ভালোবাসার পরশ বুড়িয়ে বেরিয়ে এলো ঘর ছেড়ে। কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজের উদ্দেশ্যে গার্ডেন এরিয়ায় এলো সারফরাজ। বাগানের কোণে হালকা জগিং করতেই দেখা মিলল সুফিয়ান চৌধুরীর। সকাল সকাল শ্বশুরমশাইকে বাগে পেয়ে ঠোঁটে প্রশস্ত হাসি ফুটল সারফরাজের। ছোট ছোট দৌড়ে সুফিয়ান চৌধুরীর পেছনে দাঁড়িয়ে সারফরাজ কোষ মেজাজে বলে উঠল, মেয়ের লেজ ধরে আমাকে জ্বালাতে চলে এসেছেন তাই না? আকস্মিক সারফরাজের গলা পেয়ে পেছন ফিরে সুফিয়ান চৌধুরী। এরপর চোখ মুখ কুচকে বাজখাই গলায় বললেন, দিলি তো আমার সুন্দর সকালটা খারাপ করে দূর। সারফরাজ কিটকিট হেসে বলে উঠল, মেয়েকে ছাড়া এই 1 মাস কেমন লেগেছে শ্বশুর আব্বা? যেমনই লাগুক, তোকে বলবো কেন? তুই আমার কে? আমার ভালো লাগা মন্দ লাগায় কি আসে যায় তোর? তুই তো আমার জনম জনমের শত্রু। সে যাই হোক, মেয়েটাকে এভাবে বস না করলেও পারতি। এই যা, আমি আবার কি করলাম? তেতে উঠলেন সুফিয়ান চৌধুরী। দাঁত কিরমির করে মুখ ভেঙচে বললেন, কচি খোকা, ভাজা মাছ উল্টে খেতে জানে না, অথচ কাটা সহ চিবিয়ে খায়। তোকে ফেলে মেয়ে আমার কিছুতেই ও বাড়িতে থাকবে না। এই শীতের রাতে বিয়ে বাড়ি থেকে জোর করে ধরে বেঁধে আমাকে আর তোর শাশুড়িকে এখানে নিয়ে এসেছে। মেয়েটা তো এমন ছিল না আমার।
মাথাটা পুরো খেয়ে নিছিস তুই, হারামজাদা। বউ তার একনিষ্ঠ ভক্ত ভেবেই সারফরাজের পেটে প্রজাপতি উঠল। বনিতা শেষ করে সুফিয়ান চৌধুরী সিরিয়াস গলায় শোধালেন, ক্যালিফোর্নিয়ায় ফিরবি কবে? সামনে রূপপথের এক্সাম আছে। তুই এভাবে ওর কাছে থাকলে ওর পড়া হবে না। মেয়েটা পড়াশোনা সব চাঙ্গে তুলে বসে আছে। সারফরাজ লম্বা শ্বাস ফেল, এরপর বলল, আগামী মাসেই চলে যাব, একেবারে লম্বা সময়ের জন্য। ফিরবো 6 মাস পর। বিজনেস সামলানো টাফ হয়ে যাচ্ছে এবার। সুফিয়ান চৌধুরী কিছুক্ষণ ইতস্তত করে বলে উঠল, 2 দিন পর তোদের ঘরের নতুন মেহমান আসবে, তাকে তোর এই কালো অধ্যায় দেখে বড় করবি। সারফরাজ তৎক্ষণাৎই মাথা নেড়ে বলে উঠল, আমি কখনো কোনো নিরীহ, নিরপরাধ, অসহায়, নির্দোষ মানুষের প্রাণ নেইনি কমিশনার সাহেব। আমার সন্তান আমার কারো অধ্যায় নয়, আমার নীতিতে বড় হবে। যে ভালো করবে তার সামনে তালি বাজাবে, যে অন্যায় করবে তাকে জ্যান্ত পুঁতে দেবে। আর পেট পিছে যে বিশ্বাসঘাতকতা করবে তার জন্য একটাই শাস্তি, মৃত্যু। সুফিয়ান চৌধুরী চোখ কপালে তুলে শোধালেন। আরেক সারপ্রাইজ পয়দা করবি? সারফরাজ বাঁকা হেসে পুশ-আপ দিতে দিতে বলে উঠল, নিজের নাম উজ্জ্বল করতে হবে না? নানার মতো ভীতু হলে চলবে কি করে? আমি ভীতু? নয়তো কি? তুই কিন্তু আমাকে অপমান করছিস। এর শোধ ঠিক তুলবো আমি। ঠিক আছে আব্বাজান, শোধ তোলার অপেক্ষায় রইলাম। চুপকাথাকে এয়ারপোর্টে বিদায় জানাতে এসেছে রুদ্র। এই 1 মাসে মেয়েটার সাথে তার বেশ সাক্ষাৎ হয়েছে। প্রতি উইকেন্ডে কাজের ফাঁকে দুজন মিলে ঘুরেছে পুরো মাক্স শহর। চুপকাথার সঙ্গে অ্যাটেন্ড করেছে তার এক্সিবিশনে। শুধু তাই নয়, চুপকাথার হয়ে জনসম্মুখে তুলে ধরেছে চুপকাথার পেন্টিংয়ের মর্মার্থ। রুদ্রের মনের বেশ খানিকটা জায়গা অগোচরে দখল করে নিয়েছে মেয়েটি, কিন্তু কঠিন হৃদয়ে রুদ্ররাজ তা কাউকে বুঝতে দেয়নি। মেয়েটাকে ঘিরে বুকের বাপাশে পুরো জায়গাটা জুড়ে নানান জল্পনা কল্পনা আর ভালোবাসা মিশ্রিত সুখের আলাঙ্গনা। সেগুলো রাত দিন ক্রমাস্বরে রুদ্রকে জ্বালাতন করে। সেই জ্বালাতন মুখ বুজে সয়ে নেয় রুদ্র। কবে না জানি এইভাবে জ্বলতে জ্বলতে রুদ্রের নৃশংস মৃত্যু হয়। আচ্ছা, রুদ্রের আত্মার মৃত্যুর খবরটা কি কোনোদিন ও জানতে পারবে এই মেয়েটা? কখনো কি সে রুদ্রকে খুঁজবে বা মনে রাখবে? কোনো এক বিষণ্ণ বিকেলে কিংবা শীতের ঘন কুয়াশা ভরা সকালে মনে পড়বে রুদ্রের করুণ চোখের আকুতি ভরা না বলা ভাষা। কখনো কি ইচ্ছা হবে রুদ্রের গলার স্বর শুনতে? আনমনেই হেসে উঠল রুদ্র। মেয়েটা তো কানেই শোনে না, সে জানবে কি করে রুদ্রের গলার আওয়াজ কতটা হৃদয় কাঁপানো। রুদ্রের মনের আবোল তাবোল ভালোবাসা মিশ্রিত অনুভূতি শেষবারের মতো দাফন করল রুদ্র। অন্ত ক্ষত বিক্ষত হয়ে চুয়ে চুয়ে রক্ত গড়াচ্ছে মেয়েটির বিদায়ের, অথচ রুদ্রের ঠোঁটজোড়া সুন্দর ভুবন ফলানো হাসি। চুপকথা নিজের টিকিট পাসপোর্ট সব আর একটু চেক করে ইমিগ্রেশনের দিকে পা বাড়ালো। রুদ্রের চোখ উপচে জল গড়াতে চাইল। মেয়েটা বিহনে একাকিত্বে আবারও তাকে গ্রাস করবে। মেয়েটা কেমন জানি রুদ্রের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। মানুষ অভ্যাসের দাস। রুদ্র কিভাবে চুপকথার নামক অভ্যাস থেকে নিজে পরিত্রাণ করবে? রুদ্রকে আরেকবার বিদায় জানানোর জন্য পেছন ফিরল চুপকথা। মাথায় প্রচণ্ড ব্যথা হচ্ছে তার। ব্যথাটা অনেক দিনের, মাইগ্রেনের হয়তো, নয়তো রাত জেগে বসে বসে পেন্টিং করার জন্য। লম্বা বেড রেস্ট নিলে এমনিতেই সেরে যায়, কিন্তু এবারের ব্যথা পূর্বের ব্যথাকে ছাপিয়ে দিয়েছে। মাথাটা কেমন ঘুরে ঘুরে চোখ জোড়া ঝাপসা করে দিচ্ছে। আশেপাশে সব কিছু ঘটছে, অন্ধকার হয়ে আসছে চারিধার। চুপকথা আর সামনে এগোতে পারল না। পেছন দিকে হেলে শব্দ করে এয়ারপোর্টের মেঝেতে পড়ে গেল। মাথায় ভারী আঘাতের কারণে অল্প মাথার পেছনের অংশ ফেটে রক্ত বের হলো। এয়ারপোর্টের স্টাফদের মুখ হা হয়ে চোয়াল ঝুলে গেল আকস্মিক এই ঘটনায়। এদিকে নিজের চোখে জল আড়াল করে শেষবারের ন্যায় চুপকথাকে দেখতে পেছন ফিরল রুদ্র। অল্প দূরে মানুষের জটলা দেখে তার কপাল কুঁচকে উঠল। সেই জটলাই চুপকথাকে খুঁজল। না, মেয়েটা নেই। কি এক মন কামড়ে দৌড়ে ভিড়ের মাঝে এলো রুদ্র। ধাক্কা দিয়ে মানুষ সরিয়ে নিচে তাকাতেই তার মস্তিষ্ক টনটনে ব্যথায় ছেয়ে গেল। এয়ারপোর্ট পুলিশকে নিজের কার্ড শো করে চুপকথাকে পাজা কোলা তুলে নিল রুদ্র। পুলিশ এমার্জেন্সি অ্যাম্বুলেন্সে কল করলেন। তাতে তুলে চুপকথাকে নেওয়া হলো ম্যাক্সোর বড় প্রাইভেট হসপিটালে। ডক্টর নার্সের ছোটাছুটি দেখে হতভম্ব হয়ে ওয়েটিং চেয়ারে বসে রইল রুদ্র। ঘটনা কি ঘটেছে কিছুই তার বোধগম্য হচ্ছে না। মেয়েটাকে এই কয়েকদিনে একবার অসুস্থ দেখেনি সে। এমনকি তার কোনো বিষয়ে রোগ আছে এই বিষয়ে রুদ্রকে কিছু জানায়নি চুপকথা।
তবে হলো কি, নেহাতি অজ্ঞান হওয়ার নাকি বড় কিছু? ঘন্টা 5 পর একজন ডাক্তার দৌড়ে এসে উদ্ভ্রান্ত গলায় শোধালো। পেশেন্টের ফ্যামিলি মেম্বার কে আছেন? চুপকথার ফ্যামিলি সম্পর্কে কথায় কথায় জেনেছিল রুদ্র। মেয়েটার মা নেই, শুধু বাবা আছে। ভদ্রলোক নামকরা বিজনেসম্যান, ক্যালিফোর্নিয়াতে তাদের বসবাস। স্ত্রী হারিয়ে ছন্নছাড়া জীবন লিড করেন, কিন্তু মেয়ের ভালোবাসার ব্যাপারে কোনো কমতি নেই তার। মেয়ের ইচ্ছেই তার ইচ্ছে, মেয়ের স্বপ্ন পূরণের কোনো কমতি রাখেননি তিনি। মেয়েকে উঠতে দিয়েছে মেয়ের ইচ্ছে মতো। ভদ্রলোক আপাতত বিজনেস ট্রিপে মালদ্বীপ আছেন, ফিরবে আরও সপ্তাহখানেক পরে। রুদ্র দৌড়ে ডক্টরের কাছে গিয়ে বলল। আমি পেশেন্টের জ্ঞান ফিরেছে? ডক্টর শক্ত মুখে শোধালেন। জ্ঞান ফেরেনি। আপনি কি হন পেশেন্টের? এই প্রশ্নের জবাব দিতে কিছুটা ইতস্তত হলো রুদ্রর। এরপর জড়তা মিশ্রিত গলায় বলল। ফ্রেন্ড। ডক্টর ঠোঁট গোল করে গাল ফুলে শ্বাস ছেড়ে বলে উঠলেন। তার মা বাবাকে লাগবে। রুদ্র চট করে উত্তর করলো। তার মা নেই, বাবা বিজনেস ট্রিপে আছে, আউট অফ নেটওয়ার্ক। আমি একজন স্পেশাল নিউরোলজিস্ট। আপনি কোনো ভনিতা না করে আমাকে নির্দ্বিধায় সব বলতে পারেন। ডক্টর হাতে থাকা দুটো রিপোর্টে রুদ্রের পানে এগিয়ে বলল। ইমার্জেন্সি কেসে টেস্টগুলো করিয়েছিলাম আমরা, বলতে পারেন সন্দেহ থেকেই। যেহেতু আপনি একজন নিউরোসার্জন, তাই রিপোর্ট বোঝানোর কোনো দরকার নেই আপনাকে। প্লিজ রিপোর্ট দুটো একটু খুলে দেখুন। রুদ্র ভয়ার্ত কম্পিত চিন্তিত ভঙ্গিতে রিপোর্ট দুটো হাতে নিল। এরপর তাতে নজর বোলালো। রিপোর্ট দেখে রুদ্রের মাথা ঘুরে গেল, সেই সাথে টকটকে লাল হলো চোখ জোড়া। রুদ্রের এই মুহূর্তে বাচ্চাদের মধ্যে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু বড্ড বেমানান লাগবে। ভারী হাঁক আর মিশ্রিত শ্বাস ফেলে উক্ত ডক্টরকে উদ্দেশ্য করে রুদ্র বলে উঠল।